আমি না বেসিক্যালি ভীষণ সংসারী। আমার বাড়িটা যদি ঠিক থাকে তাহলে আমি বাইরেও ঠিক থাকবো। তখন এই সব্যসাচী নামটা তো অত ইয়ে ছিল না, লোকে বুঝতে পারতো না। বললো কই জাপানিজ হ্যাঁ ক্যা? আলাম নেই কেউ বাঙালি হ্যাঁ। তোমার কি জঙ্গল ছাড়া অন্য কোনো ফ্যাসিনেশন ছিল? ছিল মানে কি, আছে তো বটেই, কিন্তু একজনের জন্য আমাকে খালি জঙ্গল। আমি তো বলি ওর এবার সুর গজাবে। লোকে কেমোথেরাপি একলা চালাতে পারে না। আপনি কেমোথেরাপি, টিবি অ্যান্ড হেপাটাইটিস বি, অল থ্রি টুগেদার আই হ্যাড। আজকে সহজ কথার আসরে যিনি এসেছেন তিনি স্বয়ং ঋতুপর্ণ ঘোষের একজন প্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তার করা সিনেমার সংখ্যা প্রচুর এবং ভালো সিনেমার সংখ্যাও নেহাত কম নয়। তিনি ফিল্ম রয়্যালটি, মানে তার পরিবার ফিল্ম রয়্যালটি। তিনি টেলিভিশনের অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী, আবার শি ইজ আ ফাইটার। তিনি আমার দেখা সব থেকে স্মার্ট মহিলা এই শহরে, আমার কাকিমা, মিঠু কাকিমা, মিঠু চক্রবর্তী। ওয়েলকাম কাকিমা। নমস্কার সবাইকে। থ্যাংক ইউ অরুণোদয়, দারুণ একটা ইন্ট্রোডাকশন হলো। নিজেকে কি না কি ভাবতে আরম্ভ করলাম। তো তোমাদের পক্ষে তো সেটা সম্ভব নয়, নিজেদের কি না কি ভাবা, ওটা তো তোমাদের মনে হয় নেই। জাস্ট এবার শৈশবটা দিয়ে শুরু করি, কারণ তোমার শৈশবটা আশ্চর্য অন্যান্য মানুষের শৈশবের থেকে, কারণ সেখানে স্ক্যান্ডিনেভিয়া আছে, সেখানে আশ্চর্য প্রফেশনে থাকা একজন বাবা আছে, ওরম ভাই বোন যাদের সাথে আজও একই রকম রক্তের টান, ওরকম মা যাকে এখনো তুমি প্রত্যেকটা মুহূর্তে মিস করো। এই পুরো দিল্লি, স্ক্যান্ডিনেভিয়া, এই পুরো আলোচনাটা একটু যদি হয়। দিল্লির আগে পাঠানকোট মনে পড়ে, আর আরও কয়েকটা শহর মনে পড়ে, কারণ আমার বাবা ফাইটার পাইলট ছিলেন আর উনি যুদ্ধে গেছেন। ওনার এয়ারক্রাফটে 17টা গুলিও লেগেছে, তা উনি সেফ ল্যান্ড করেছেন। এবং তখনকার যিনি চিফ মার্শাল ছিলেন অর্জুন সিং, ওনার থেকে একটা কমেন্ডেশনও আছে। তো আমার না এটা বলতে ভীষণ ভালো লাগে যে আমার বাবা ফাইটার পাইলট ছিলেন, দারুণ ব্যাপার। তারপরে আমরা আস্তে আস্তে দিল্লিতে এসে থিতু হলাম। দিল্লিতেই আমার স্কুল, ক্লাস 10 অব্দি দিল্লিতে। কিন্তু এই যে বলতে ভালো লাগে, হ্যাঁ, কিন্তু ছোটবেলায় এই যে বাবা যাচ্ছে ফিরবে না, এটা এই ভয়টা হতো? হ্যাঁ, এটা অদ্ভুত ভাবে মাম্মার একদম হতো না। আচ্ছা, মাম্মার একদম হতো না, আমার ভীষণ হতো। আমি সে পায়চারি করতাম। ইনফ্যাক্ট পরবর্তী জীবনেও যখন আমার বাবা এয়ারফোর্স ছেড়ে ক্যাবিনেট সেক্রেটারিয়েটে গেলেন, ড্যাডির ফিরতে দেরি হচ্ছে, সন্ধে হয়ে গেছে, ড্যাডি এখনো ফিরছে না, আমি বারান্দায় পায়চারি করছি। এটা আমার বরাবরের অভ্যেস। এখনো আমার ছেলেরা, বৌমারা, আমার কর্তা যদি বলে যায় যে অমুক টাইমে ফিরবে, না ফিরলেই আমার কিরম একটা শুরু হয়ে যায়। এইটা হতো। তারপরে ক্লাস 11-12 আমার জম্মুতে। আর তারপর আমার বাবা এয়ারফোর্স, আমার বাবা হি বার্স্ট হিজ ইয়ারড্রাম 3 টাইমস, তো হি ওয়াজ গ্রাউন্ডেড। তো ফ্লাই করতে না পারলে ড্যাডির খুব একটা এয়ারফোর্সে ইন্টারেস্ট ছিল না, সো হি ওয়াজ সেন্ট অন ডেপুটেশন টু ক্যাবিনেট সেক্রেটারিয়েট। তো সেখান থেকেই আমাদের ফরেন পোস্টিংস। আমার বাবা স্টকহোমে উই ওয়ার পোস্টেড। আমার বাবা ফার্স্ট সেক্রেটারি কাউন্সিলর ছিলেন ওখানে, আমরা 4 বছর ওখানে ছিলাম। তো হি ওয়াজ এ ডিপ্লোম্যাট। স্টকহোম ওই সময় এই যে ঘুরে বেড়ানো একটা শৈশব, কখনো পাঠানকোট, কখনো দিল্লি, কখনো জম্মু, তারপর স্টকহোম ডাইরেক্ট, এটা তো তোমার মনে হয় কোথাও একটা দারুণ লাভ হয়েছে তোমার জীবনে? হ্যাঁ, আমার তোমাকে অনেক বেশি স্মার্ট করে দিয়েছে লাইফ। হ্যাঁ, তারপরে পয়েন্ট অফ ভিউও পাল্টে যায়। তখন বয়সটা দেখো, তখন আমার বয়স 17। আমি ক্লাস 12 পাস করে, খুব ইমপ্রেশনেবল বয়স। আমি ক্লাস 12 পাস করে স্টকহোম গেছি। সেখানে গিয়ে আগে তো ভাষা শিখতে হবে, এবং আমি যথেষ্ট ভালো সুইডিশ বলি এখনো। তুমি তো কয়েকদিন আগেই আবার গেলে বন্ধুদের সাথে দেখা করতে। বন্ধুদের সঙ্গে দেখা করলাম, আমি, দাদা আর ভাই গেছিলাম। ওটা একটা আমাদের সিবলিং ট্রিপ হয়েছিল, ওটা দারুণ। আমি সবাইকে বলবো, আপনাদের যদি 40-50-এর ঊর্ধ্বে বয়স হয়ে থাকে, আপনাদের যদি ভাই বোন থাকে, জাস্ট ভাই বোন মিলে, উইদাউট এনি ব্যাগেজ, জাস্ট ভাই বোন মিলে একটু ঘুরতে যাবেন, দারুণ লাগবে। আমরা 2013-তে গেছিলাম, আমরা স্টকহোম রিভিজিট করেছিলাম, দারুণ লেগেছিল। হ্যাঁ বলো, তারপর গিয়ে ভাষা শিখছো? গিয়ে ভাষা শিখলাম, ভাষা শিখে একটা অফিস ম্যানেজমেন্ট কোর্স করলাম, করে আবার 4 বছর পরে ফিরে এলাম
আমাকে তো ড্যাডি ওখানে রেখে আসবে না, নো চান্স। তো তোমার মন খারাপ হয়েছিল? না, বন্ধুদের ছাড়ার জন্য মন খারাপ হয়েছিল, কিন্তু একটা হয় না, তুমি যখন 4 বছর টানা বিদেশে আছো তখন একটা কিরকম ইউ বিকাম ভেরি পেট্রিয়টিক বাই নেচার, অটোমেটিক। আমি দেশে ফিরবো, আমি তারপরে দেশে ফিরে দেখছি ওরে সাবাস, কোথায় কোথায় বিশাল বিশাল লাইন, প্রচুর নোংরা চারিদিকে, কিন্তু এটা আমার দেশ। আমার এত মানে ফিরতে আমার দারুণ লেগেছিল। আর আবার যে গিয়ে থাকবো বা কিছু, ওটাও আমার কখনো মনে হয়নি। তারপরে অনেকবার বিদেশে গেছি, কিন্তু শর্ট টার্ম, মানে বেড়াতে গেছি। তারপরে তো ড্যাডি প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট নিয়েছিল বলে আর আমাদের ফরেন পোস্টিং হয়নি। তোমাকে দেখলে একটা জিনিস অনেকেই বুঝতে পারেন না, এই নরম সরম মানুষের মধ্যে একটা মিলিটারি ডিসিপ্লিন আছে। এই ডিসিপ্লিনটা কি ওই শৈশব থেকেই পাওয়া নিশ্চয়ই, যেহেতু ফাইটার পাইলটের একটা আর্মির মতনই ডিসিপ্লিন হবে। একদম এয়ারফোর্স ব্যাকগ্রাউন্ড, এবং আমাদের ওঠার টাইম, খাওয়ার টাইম, শোবার টাইম, স্কুল থেকে ফিরে ঠিক কতক্ষণ আমরা রেস্ট করব, কতক্ষণ আমরা পড়াশুনো করব, স্ট্রিট লাইট অন হবার আগে আমাদের বাড়ি ফিরতে হবে। খেলতে বেরোতেই হবে বিকেলে, কিন্তু স্ট্রিট লাইটস অন হবার আগে তোমাকে বাড়ি ফিরতে হবে। আর হ্যাঁ, ভীষণ ডিসিপ্লিন। 9টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, সকাল 5টার মধ্যে উঠতে হবে। যদি আমাদের নাইট শুটিং থাকে, মিঠু কাকিমা একটা কোনায় পিলার ধরে ঘুমায়, যখন শট হয় এরকম ভাবে তাকিয়ে কোনো রকমের শট দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। এতটাই ডিসিপ্লিন মানুষ। আমি একদম পারি না, সত্যি কথা, কিন্তু করতে হয়, প্রফেশনের ক্ষেত্রে করতে হয়। আশা করি আমার কাজে সেটা দেখা দেয় না যে আমার ঘুম পাচ্ছে, কিন্তু কোনোদিনই দেখা যায় না। হ্যাঁ, আমি বেসিক্যালি আই এম ভেরি ডিসিপ্লিনড। স্টকহোম, সেখান থেকে যদি 17 গিয়ে থাকো, 21-এ ফিরেছো, 21 বছর বয়সে ফিরেছো ধরে নেওয়া যায়। এখনো অবধি অভিনয়ে তোমার জীবনে ঢোকেনি। এটা কি বিয়ের পরেই ঢুকলো? বিয়েটা কবে হলো? 1986 মার্চ। 1986 মার্চ। তখন তোমার বয়স 23। 23। বেনুবাবুকে তো ফ্যামিলি গতভাবে চিনতে। হ্যাঁ, এটা আমি অনেক জায়গায় বলেছি, আমি আবারও বলছি, আমি বেনু মামা পাপিয়া মাসি বলে বড় হয়েছি, আর বাবা মাকে দাদু দিদা বলতাম। আমার মায়ের দূর সম্পর্কের আত্মীয় হন, কিন্তু ফ্যামিলি ঠিক করেছে যে এই সম্পর্কে বিয়ে হয়, কোনো অসুবিধা নেই। তো সেই ইয়েতে আমার বিয়ে হয়েছে। আমি চিনতাম ওদের আগে থেকে, কারণ ওরাও দিল্লিতে থাকতো আর আমরাও দিল্লি, খুব যাতায়াত ছিল আমাদের দুটো ফ্যামিলির, যেহেতু অনাবাসী বাঙালি, হ্যাঁ। কাছাকাছি। কিন্তু একটা ফ্যামিলির সঙ্গে এক ছাদের তলায় থাকা আর চেনা দুটো তো আলাদা জিনিস। মানে দূর থেকে চেনা আর একসাথে থাকা। আমি দেখতাম যে এরা সন্ধ্যেবেলা রিহার্সেল দিতে যায়, মা ছেলে দুজনেই, রাত 9টায় ফেরে, তারপরে একটু গল্প টল্প হয়, রাত 11টায় ভাবে যে এবার ডিনার করা উচিত। তো প্রথম প্রথম না আমার কিরম মনে হতো ইয়ে ক্যা ফ্যামিলি হ্যায়, কিন্তু আস্তে আস্তে ওটাই অভ্যেস হয়ে গেল। এবং খুব যে ইনডিসিপ্লিন লাইফস্টাইল ছিল তা কিন্তু নয়। হ্যাঁ, নাটকের জন্য যেটুকু রাত জাগা হেনা তেনা এসব হতো। আর আমার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমার 1 বছরের মাথায় আমার বড় ছেলে হয়েছে, 4 বছরের মাথায় আমার ছোট ছেলে হয়েছে। তো সবাই আই মার্চ। ওয়েন্ট, হ্যাঁ, একজন 6th মার্চ, একজন 5th মার্চ, ঠিক 3 বছরের ফারাক। আই ওয়েন্ট ব্যাক টু মাই ডিসিপ্লিন লাইফস্টাইল। টাইমে খাওয়া, টাইমে ওঠা, বাচ্চার জন্য রাত জাগা। এর মধ্যে চারবাকে যাচ্ছ কখন? চারবাকে তার আগে, মানে নিকি হবার আগে, আমার বড় ছেলে হবার আগে থেকে আমি চারবাকে যাই, কারণ আমার পিসশ্বশুর যোছন দস্তিদার, উনি আমাকে বলেছিলেন তুই যদি বাড়িতে থাকিস পাগল হয়ে যাবি, কারণ এই পুরো পরিবার নাটক করে, তুই রিহার্সেলে আয়। তো আমি রিহার্সেলে যাওয়া শুরু করি, পন্ডিতিয়া রোডে ওদের বাড়িতে রিহার্সেল হতো, আমি যাওয়া শুরু করলাম। তারপরে উনি নিজে থেকেই আমাকে নিজের নাটকে ইনকর্পোরেট করলেন, ছোট রোল দিলেন, তারপরে আরেকটা নাটকে আরেকটা রোল করলাম, এরকম করতে করতে তারপর তো ওদের কোম্পানি শুরু হলো, সোনেক্স অডিও ভিজুয়াল মিডিয়াম, সিরিয়াল বানানো শুরু হলো। তো সেই থেকে একটু একটু করে আমার সিরিয়াল আসা, কিন্তু আমি ফুল টাইম কিছু করতাম না, আমার বাচ্চারা ছোট ছিল, ওরা যতদিন না বড় হয়েছে আমি মোটামুটি বাড়িতেই থাকতাম। আমি নাটক করা কিছুদিন স্টেজে নাটক করেছিলাম, কিন্তু ছোট ছেলে হবার আগে সেটাও ছেড়ে দিয়েছিলাম। তুমি যাকে বিয়ে করেছিলে সে শখে থিয়েটার করতো, তারপর যে স্টারডামটা হলো সেটা টেলিভিশন না আগে দেখেছে না তার পরে দেখেছে। ওই স্টারডাম আমরা তো মানে এই প্রজন্মকে বোঝানোও সম্ভব নয় ওই স্টারডামটা কি স্টারডাম। তোমার ইনসিকিউরিটি হয়নি বউ হিসেবে ইনিশিয়ালি? একটা দিনের জন্যও নয়, একটা মুহূর্তের জন্যও নয়, কারণ আমার তো বাইরের লোককে চিনবার দরকার নেই, আমি তো মানুষটাকে চিনি।
মানুষটা সেদিনও যা ছিল মানুষটা আজও তাই। 24 ক্যারেট গোল্ড, আমার বলতে কোনো দ্বিধা হয় না। এটা নিয়ে তো আমাদের নিজেদের মধ্যে কোনো সন্দেহ নেই। একদম। একদিনের জন্য হয়নি, একটা দিনের জন্য হয়নি। এবার তোমার অভিনয়টা ছোট ছোট করে শুরু হলো, কিন্তু মাঝখানে নিকি হচ্ছে, আমাদের ঋষি হচ্ছে, মানে গৌরব অর্জুন, নিজেদের কারণেই তারা বিখ্যাত। তাহলে নিশ্চয়ই বাধাও পড়ছে, মানে একটা শিশুকে বড় করার সঙ্গে সঙ্গে রেগুলার রিহার্সালে যাওয়া সম্ভব না। তো তোমার অভিনয়ে বাধা পড়তে পড়তে এগোতে হয়েছে নাকি? হ্যাঁ, ওই ছোট ছোট নাটকটা তো ছেড়েই দিয়েছিলাম। আমি না বেসিক্যালি ভীষণ সংসারী। আমার বাড়িটা যদি ঠিক থাকে তাহলে আমি বাইরেও ঠিক থাকবো। আমার বাড়ি যদি কোনো কারণে নড়ে চড়ে যায় তাহলে আমি একদম ঠিক থাকবো না। তো আমি এটা সামলে ওটা করতাম, যে কারণে আগে ফুল টাইম কাজ করতাম না। ঋষি যখন ক্লাস 8 প্রায় পাশ করে বেরিয়ে যাচ্ছে, তারপর থেকে মেগা সিরিয়ালও শুরু হলো, কাজও আসতে আরম্ভ করলো, এই করতে করতে কাজ বেড়েছে। তোমার ক্যামেরায় প্রথম কাজ কি বলবো? হ্যাঁ হ্যাঁ, সোনেক্স থেকে একটা প্রোডাকশন হয়েছিল এই সময়। হ্যাঁ হ্যাঁ জানি তো। তার আগে তারও পারবো না, আমি একটা এইটুকু পাঠ করেছিলাম, ওই একটা নার্সিং হোমের ওয়েটিং এরিয়াতে বসে আছি, ব্যাস ওইটুকুই। তো আমার কথা বলা রোল ছিল, আমি চিন্তা দাসী বলে একটা পাঠ করতাম ইয়েতে, সেই সময়তে। তো তাতে আমার একটা লাইন, জাস্ট ওয়ান লাইন, সেটা বলতে আমি 14টা রিটেক দিয়েছিলাম। জোছন খুব, আমরা ওনাকে নাম ধরেই ডাকতাম জোছন। জোছন খুব বকেছিল আমাকে, মানে ইউনিট ভর্তি লোকের সামনে এত করে বকেছেন, আমার খুব খারাপ লেগেছে। তাও আলটিমেটলি আমি বলেছি, এবং সন্ধ্যাবেলা আমাকে রিহার্সালে যখন গেছি তখন বলছেন যে ওখানে তুমি একজন অ্যাক্ট্রেস, তুমি যদি না পারো, আমি যেরকম সবাইকে বকি তোমাকেও বকতে হবে, তুমি রাগ করলে তো হবে না। না না ঠিক আছে, রাগ করিনি। তো ওই লাইনটা আমার আজও মনে আছে। আমি এমনিতেও, তুমি তো জানো, আমি ভুলে যাই, মনে থাকে না আমার, কিন্তু ওই লাইনটা আমার আজও মনে আছে। কি এত দেরি করে এছেন কর্তাবাবু, গিন্নিমার তো এখন অবস্থা হয়েছিল, খুব মুশকিল ছিল আমার, কিন্তু আমি করেছিলাম। আচ্ছা, এর মধ্যে একটা মজার খবর কথা মনে পড়ছে। তোমার যখন বিয়ে ঠিক হলো, তোমার দিল্লির লোকে বন্ধুরা কয়েকজন ভেবেছিল তোমার জাপানি লোকের সাথে বিয়ে হচ্ছে। তখন এই সব্যসাচী নামটা তো অত ইয়ে ছিল না, লোকে বুঝতে পারতো না। বললো कोई जापानीज है क्या? আলাম নেই, क्यों, बंगाली है? বললো नहीं, नाम सुन के तो नहीं लगता। সব্যসাচী। তারপর তোমার ঋতুদার সাথে প্রথম কাজ কোনটা? ঋতুর সঙ্গে আমি অনেক ধরনের কাজ করেছি, অডিও, ভিডিও, সিনেমা, দোসর। সিরিয়াল। হ্যাঁ, দোসর করেছি, সিনেমা। তার আগে একটা অডিও ক্যাসেট বের করেছিল, আচ্ছা, কিসের থেকে কি বৃত্তান্ত আমার মনে নেই, তাতে আমি গলা দিয়েছিলাম, ওইটা ঋতুর কাজ ছিল। তারপরে ও আনন্দলোক ম্যাগাজিনের জন্য একটা ইনহাউস ওই কর্পোরেট শর্ট ফিল্ম বানিয়েছিল, তাতে আমি, অর্জুনদা, জুন, এদেরকে আমার মনে পড়ে, আমরা ছিলাম। তো ওটা আমার প্রথম কাজ ওর সঙ্গে। আমি সুব্রত সেনের একটা ছবি করেছিলাম, এক যে আছে কন্যা, তাতে একটা সিন ছিল আমার। ওই সিনটা দেখে ঋতু আমাকে এই শর্ট ফিল্মটার জন্য ডেকেছিল। তো ওখানে আমি একটা টিপিক্যাল বাঙালি হাউসওয়াইফ, মাথা ফাঁকা, শুধু আনন্দলোক ম্যাগাজিন পড়ে আর সিনেমার খবর রাখে, আর কিছুই করেন না তিনি, ওরকম একটা বউয়ের পাঠ করেছিলাম। তো একটা করে শট দিচ্ছি আর ঋতু এসে খালি আদর করে, যেরকম করে ঋতু, দারুণ হয়েছে দারুণ হয়েছে। আমি বাড়ি ফিরে না বলছি মাকে, মা ঋতুপর্ণ ঘোষ আমাকে এতবার করে দারুণ হয়েছে বললো, কি ব্যাপারটা কি? নিশ্চয়ই তুমি ভালো করেছো। আলাম জানি না আমি কি করেছি। যাই হোক, ওইটা প্রথম কাজ ছিল। তারপরে দোসরে আমি অনেক বয়স্ক একজন মহিলার পাঠ করেছিলাম, কিন্তু ভীষণ আনন্দ পেয়েছি কাজগুলো করে। মায়ের কথা উঠলো, মানে তোমার শাশুড়ি, আমরা যাকে আদর করে ছোট পিসি বলতাম, আজও প্রত্যেকটা জন্মদিন, প্রত্যেকটা অনুষ্ঠানে তুমি সোশ্যাল মিডিয়ায় ওনাকে নিয়ে পোস্ট দেওয়া। পোস্ট তো অনেকেই অনেক কিছু নিয়ে দেয়, কিন্তু আমরা যারা কাছ থেকে দেখেছি, তোমরা দুজন এবং গৌরব, ঋষি, তোমরা তো পাগল ছিলে ছোট পিসিকে নিয়ে। এই সম্পর্কটা কিভাবে হলো? এরকম মা বৌমার, এই শাশুড়ি বৌমার এই সম্পর্কটা কিভাবে তার শুরু? ওরকম ফিচেল একজন মহিলা। আমি যেদিন ওই দুধে আলতা পা দিয়ে ঢোকে না বউ, আমি যেদিন ঢুকলাম সেদিন রাত্রিবেলা যখন সবাই চলে গেল, উনি আমাকে বললেন, শোনো, আমি না তোমাকে পাপিয়ার মতন করে তো ভালোবাসতে পারবো না, তোমাকে নিজের জায়গাটা তৈরি করে নিতে হবে।
এইটুকুনি বলেছিলেন। আই ওয়াজ জাস্ট 23 ইয়ার্স ওল্ড। আমার হয়তো একটু খারাপ লেগেছিল, কিন্তু আমি ওটা অত ভাবিনি। ওভার দ্য ইয়ার্স, এই এত বছর, আমি 30 বছর ঘর করেছি ওনার সঙ্গে, এবং শেষের দিকে ওনাকে অনেকবার হসপিটাল যেতে হতো। ডায়ালিসিসের জন্য। পাপিয়াকেও দেখেছি, মা ভিজিটিং আজে হয়তো পাপিয়া মাকে ভিজিট করতে গেছে, পাপিয়া ঘর থেকে বেরিয়ে এসে বললো, এই শোন, তোকে ডাকছে। মানে শি ইজ নট ইন্টারেস্টেড। মিঠু কি বলছে, মিঠু কি করছে। আমি বলতাম, তুমি যে 14টা করে ওষুধ খাও বিভিন্ন রঙের, কিছুই তো জানো না, আমি কি ওষুধ দিচ্ছি। বলে, না না, তুমি আমাকে বিষ দিতে পারবে না। তো প্রথম দিন থেকে আমার মার সঙ্গে আমাদের ঝগড়া হতো না নাকি, প্রচুর ঝগড়া হতো, কিন্তু কোনোদিন ওই ঝগড়াগুলো ওনার ছেলের কানে পৌঁছয়নি, কারণ দরকারই হয়নি। প্রচন্ড ঝগড়া করলাম, আমি আমার ঘরে, মা মার ঘরে, বিকেলবেলা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে দুজনে বেরিয়ে এলাম, জড়িয়ে ধরে আদর করে, ব্যাস ফিনিশ। আর উনি না থাকলে আমার 2 ছেলে মানুষ হতো না, এটা আমি সব সময় বলি। ওনার যে সাপোর্ট পেয়েছি আমি, আমার 2 ছেলেই আমার শ্বশুরবাড়িতেই হয়েছে, মানে কলকাতাতেই হয়েছে, এবং আমি ওনার ভরপুর সাপোর্ট পেয়েছি, ইনস্পাইট অফ আ বিজি শিডিউল উইথ নাটক। এবার 2 ছেলের কথা উঠলো, মানুষ হওয়ার কথা উঠলো। আজকের প্রজন্মে মানুষদের যখন চারপাশে দেখি, আর যখন ঋষি গৌরব ওদেরকে দেখি, এত অত্যাশ্চর্য এক্সেপশন মনে হয়। আমি গৌরবের বেশি ক্লোজ, কিন্তু ঋষিও এত অত্যাশ্চর্য একজন জেন্টলম্যান। কেমন লাগে যখন দেখো যে তুমি যাদের মানুষ করতে চেয়েছিলে তারা ঠিকঠাক রাস্তাতেই আছে? ওইটাই আমার একমাত্র লক্ষ্য ছিল, যে ছেলেদের ঠিকঠাক করে মানুষ করতে হবে। আর কি জানো তো, প্রচুর টাকা উপার্জন করতে হবে তা কিন্তু নয়, তোমাকে আগে ভালো মানুষ হতে হবে। তুমি ভালো মানুষ হলে এভরিথিং এলস উইল ফলো। তো হোপফুলি চেষ্টা করেছি সবাই মিলে। আমি এটা তোমার কাছেই জানতে চাইবো, বিকজ আমি নিজে এখন পেরেন্টিং এর মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি যদি আমাকে একটা টিপ দাও সহজিৎকে মানুষ করার ক্ষেত্রে, তাহলে সেটা কি দেবে? কি দিই বলো তো, এখন তো সময় এত পাল্টে গেছে, আমি তো দেখছি আমার নাতি নাতনিও বড় হচ্ছে। আমাদের সময় প্রয়োজনে আমরা মারধরও করেছি, স্পেশালি ঋষিকে, ঋষি ভীষণ দুষ্টু ছিল। মারধর করেছি, বকাবকি করেছি, আদর করেছি, সব করেছি। কিন্তু এখনকার বাচ্চাদের একটুখানি বকলেই ওরা কিরকম একটা হয়ে যায়, ভয় লাগে। আর দেখছি তো আশেপাশে ওই কাউন্সেলিং হ্যানা তানা অনেক কিছু চলে, সুতরাং আমি না ঠিক মেলাতে পারি না। আমি একদম সাদামাটা ভাবে, যেভাবে নিজেরা বড় হয়েছি সেভাবে ছেলেদের বড় করেছি। সাধারণভাবে বাসে করে স্কুল নিয়ে যেতাম। ওরা জানতো যে বাবার সঙ্গে যাওয়া মানে গাড়ি পাওয়া, আর মার সঙ্গে যাওয়া মানে বাসে যেতে হবে। বিকজ ইউ হ্যাভ টু নো যে তুমি যখন বড় হবে তুমি কত টাকা রোজগার করবে তুমি জানো না, সব রকম অভ্যেস তোমাকে রাখতে হবে। ওরা কলেজ অবধি বাসেই গেছে কাজ। আমি জানি সেগুলো। এই প্রজন্মের কথা যখন উঠলো, তখন একটা আধুনিক কথা, মানে অত্যাধুনিক ডিসিশন তুমি নিয়েছিলে। আমরা আধুনিক বলতে তোমাকে দেখলে সবার আগে বুঝি যে একটা মহিলা সাঁ করে গাড়ি নিয়ে নিজে চালিয়ে ঢুকে গেল, কিন্তু এটা তো একটা ফিজিক্যাল স্মার্টনেস, ওটা একটা স্কিল, লাইফ স্কিল, যেটা তোমার আছে, যেটা তোমার মানুষ হওয়ার মধ্যে তোমার বাবা মা প্রতীত করে রেখেছেন। কিন্তু একটা মানসিক আধুনিকতা, সেটা হলো গৌরব আর ঋষির বিয়ের সময় তুমি একটা কথা বলেছিলে যে বিয়ে করবে কিন্তু নিজের বাড়িতে, আমরা একসাথে থেকে অশান্তি করব না, তার থেকে আলাদা থেকে ভালো থাকবো। এই ডিসিশনটার কারণটা কি ছিল? এই ডিসিশনটা, যেখানে বেশিরভাগ বাঙালি মা চায় আঁচলে জড়িয়ে রাখতে। এই এক্সপিরিয়েন্সটা আমারও আছে, কারণ ঘর ভর্তি বাঙালি মায়েদের সামনে আমি যখন এই কথাটা একবার বলেছিলাম আত্মীয় স্বজনের মাঝখানে, তখন অনেকেই তারা তারা চোখে আমার দিকে তাকিয়েছিল, কি বলছে কি। কিন্তু আমার এই ডিসিশনটা অনেক ছোটবেলা থেকে, যখন ওরা বেশ ছোট বুঝতে শিখেছে, তখন থেকে আমি বলেছি, আগে দেখো আলাদা থাকার ক্ষমতা রাখো কিনা, তবেই বিয়ে করো, নয়তো করো না। এটাতে মা একটু অসন্তুষ্ট হতেন। মা বলতেন, তুমি কেন বলো, তুমি আর আমি তো। আমি বললাম, মা তোমার আমার সঙ্গে না ওই যুগটা বেরিয়ে গেছে, আর আমি যে তোমার মতন ভালো শাশুড়ি হব সেটারও কোনো গ্যারেন্টি নেই। আমার মনে হতেই পারে, ওই দেখো আমার ছেলেকে এরকম করছে, আমার ছেলেকে সময় মতন খেতে দিল না, হতেও তো পারে। আর এইটুকুটুকু ফ্ল্যাট, পাশের ঘরে শ্বশুর শাশুড়ি ঝগড়া করছে, এ ঘরে ওরা শুনছে, এ ঘরে ওদের অশান্তি হচ্ছে আমরা শুনছি, ওদের পার্টি করতে ইচ্ছা হবে, আমরা হয়তো বিরক্ত হব রাত 11টা 12টা অবধি।
তো এইসব নানান কিছু ভেবে আমি বলেছিলাম যখন বুঝবে যে আলাদা থাকার ক্ষমতা আছে তখনই বিয়ে করো। তো ওরা দুজনেই সেটা করেছে, রোজগার করতে শুরু করেছে, তারপর ভাবনা চিন্তা করেছে। তোমার টেলিভিশন কেমন লাগে, এনজয় করো? ইয়েস, আই এনজয় মাই ওয়ার্ক, অল মিডিয়ামস। টেলিভিশন তো বটেই। তার কারণ তোমার সাথে কাজ করা মানে একটা, মানে আমাদেরকে একজন কেউ ঘিরে রাখবে, দুপুরবেলা একটা হজমি চলে আসবে, লজেন্স থাকবে, তুমি একটা পরিবার তৈরি করে নিতে পারো, যেটা একটা মেগা সিরিয়ালের ক্ষেত্রে খুব দরকার। আমি লোকজনও ওরকম পেয়েছি, ভীষণ ভালো ভালো লোকজন পেয়েছি প্রত্যেকটা মেগা সিরিয়ালে। তুমি হরগৌরীর কথাই একটু বলো। হরগৌরীর কথা তো বলতেই হচ্ছে, কারণ ওটা আমার অসুখের আগে লাস্ট কাজ, যেটা আমাকে ছাড়তে হয়েছিল, এটার জন্য আমার ভীষণ দুঃখ। আর ওখানে না পুরো ইউনিট, তুমি তো জানো, মানে আমার চ্যানেল থেকে, প্রডিউসার থেকে, প্রোডাকশনের লোকজন থেকে, আর্টিস্ট থেকে, সবাই থেকে আমার বয়স সবচেয়ে বেশি, আমি সেটা দেখেছি। এবং এত আদর, এত ভালোবাসা পেয়েছি ওখানে, রাইট ফ্রম টপ টু বটম। মানে পাঠ ভুলে যাচ্ছি, ডিরেক্টর রাগ করে না, হয়তো রাগ করে না আমি মিঠু বৌদি বলে, কিন্তু তারপরেই মনে হয় যে না, এটা তো আমার ঠিক হচ্ছে না, আমার পাঠটা মুখস্থ করা উচিত। তুমি নিজেই বলো যে আমি পার্ট ভুলে যাচ্ছি, তোমার আর বেনু কাকুর নিজেদের ডাউন প্লে করার অভ্যাসটা গেল না? তোমার গোটা মেগায় হয়তো 2 কি 3টে এনজি হয়েছে। হয়ে যায়, কিন্তু এত ভালোবাসা পেয়েছি না, আর বাচ্চাগুলো এত ভালো। হ্যাঁ, রাহুল তোমার পিছনে লাগবেই। হ্যাঁ, প্রথম দিন আমি হাঁটছি ফ্লোরের দিকে, পেছন থেকে আলাপ করতে আসছে দিদি বলে। আনলাম তোমার বয়স কত? দেখলাম ঋষির চেয়েও ছোট। রাহুল তো? হ্যাঁ। আনলাম তুমি আমাকে হয় আন্টি বলবে, নয় কাকিমণি বলবে, নয় কাকিমা বলবে। ওনা হাঁ করে তাকিয়ে আছে। তারপরে দেখছি তানিয়া, শুভস্মিতা সবাই বলছে এরকম করে না কেউ বলে না, জানো। তাহলে কেউ ওর কথা জানি না, আমাকে ভাই তোমরা আন্টি বলবে। সেই থেকে সবাই আন্টি বলে। আমার ভালো লাগে শুনতে, সত্যি বলছি। আই এম 62 years old and I have nothing to hide. Why should I hide? যখন ইয়াং ছিলাম তখনও বয়স লুকোয়নি, আজও বয়স লুকোয়নি। ওভার দ্য পিরিয়ড অফ টাইম ইন্ডাস্ট্রিতে কি চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ দেখেছো তুমি, যেটা ভালো বা খারাপ? ভালো হয়েছে অনেক কিছু, টেকনিক্যালি অনেক ইমপ্রুভ করেছি আমরা, আমাদের ইকুইপমেন্ট আরো অনেক বেশি উন্নত হয়েছে। আমার মনে আছে আগে আমরা কি বলে লো ব্যান্ডে শুটিং করতাম, তারপরে হাই ব্যান্ড এলো, এইসবের থেকে অনেক এখন আমরা উন্নত। এবং হ্যাঁ, চেঞ্জ, পরিবর্তন, অনেক রকম পরিবর্তন এসছে। এখন একটু ওই একটু দলাদলি হয়েছে, যেটা আমার মেকআপ রুম পলিটিক্স, মেকআপ রুম পলিটিক্সও আছে। তারপরে আমি জুনিয়র্সদের থেকে এত আদর ভালোবাসা পেয়েছি, সুতরাং আমি অনেক সিনিয়র্সদের শুনেছি বলতে, কিন্তু আমি ওরকম খারাপ এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি। এটা জানো টু ওয়ে স্ট্রিট, এটা বেশিরভাগ সময় আমি দেখেছি টু ওয়ে স্ট্রিট। জুনিয়ররা যেচে সিনিয়রদের অপমান করতে চান না। আমি আমি কোনোদিন জুনিয়রদের থেকে খারাপ, ইউ গেট হোয়াট ইউ গিভ, একদমই তাই। এবার কি ভাবছো, অভিনয় নিয়ে করবে তো আবার? হ্যাঁ, আমি তো করতে চাই, আমি অপেক্ষায় আছি। কিন্তু তুমি তো আবার টালিগঞ্জ ছাড়া করবে না। হ্যাঁ, আমি খুব একটা দূরে এখন আর যেতে চাই না। আমার একটু লিমিটেশনস আছে, হাতে পায়ে একটু অসুবিধা আছে, কিন্তু সেগুলো তো সেরে যাবে। তা সত্ত্বেও আমি না খুব একটা দূরে দূরে গিয়ে গাড়ি চালিয়ে আর মেগা সিরিয়াল করতে চাই না। কাছাকাছি হলে আমি তো আমার বলতে কোনো অসুবিধা নেই। আমার বন্ধু বান্ধব যারাই আছে আমি সবাইকে বলি, প্লিজ আমি কাজ করতে, আই এম রেডি ফর ওয়ার্ক, বাট সেপ্টেম্বর অনওয়ার্ডস। কারণ মেগা সিরিয়ালে ঢুকে আমার কয়েকটা ক্রাইটেরিয়া আছে। বাড়ির কাছে হতে হবে, আমাকে মাঝে মাঝে ছুটি দিতে হবে, আর দ্য রোল হ্যাজ টু বি ওয়ার্থ মাই ওয়াইল। এই 3টে জিনিস আমার আছে। এই মাঝে মাঝে ছুটি দেওয়ার ব্যাপারটা, মাই প্রডিউসার্স হ্যাভ বিন ভেরি কাইন্ড টু মি টিল নাও, থ্যাংক ইউ। তো ওটা আবার এসে যাবে, কারণ অগস্টে আমি আবার আমার কর্তাকে নিয়ে তানজানিয়া, কেনিয়া। ও তো জঙ্গল ছাড়া কিছু চেনে না, আর ওকেও এখন একলা ছাড়তে আমার একটু অসুবিধে হয়। তো আমি এটা ঘুরে আসি, তারপর সেপ্টেম্বর থেকে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই এম ওয়েটিং ফর ওয়ার্ক। প্লিজ তোমরা শোনো, যারা শুনছো। আমাকে রিধিমা একটা প্রশ্ন করতে বলেছিল, আমি করেছিলাম বেনুকাকুকে, যথারীতি উত্তর তুমি জানো কি আসতে পারে, যে আমি টেম আমার আসে না। তোমার সাথে আমি তো ব্যক্তিগত স্তরে অনেক দিন কাজ করেছি, অনেক মেকআপ রুম শেয়ার করেছি, আড্ডা মেরেছি, ফ্লোর শেয়ার করেছি। এই পৃথিবীর মোস্ট আনরোম্যান্টিক মানুষের সাথে রোম্যান্স করা
এটা কেমন ছিল? রোম্যান্স অ্যাজ সাচ হয়েছে বলে তো আমার মনে পড়ে না খুব একটা, কারণ লোকটা ভীষণ কাঠখোট্টা, ওর জীবনে চাঁদ ফুল তারা নেই। ও ফেলুদার রোল করবার অনেক আগে থেকে, ও যৌবন থেকেই ওরকম। কিন্তু ওই যে বললাম 24 ক্যারেট গোল্ড, মানুষটা ভীষণ ভালো। সুতরাং আমার ওই হাত ধরাধরি করে প্রেম আর গান গেয়ে প্রেম না হলেও আমার জীবন দারুণ কেটেছে, অনেকের চেয়ে ভালো কেটেছে। দেবাংশু সেনগুপ্ত একজন মানুষ যাকে তুমি আজও মিস করো। দেবাংশু সেনগুপ্তর ভূমিকা তোমার জীবনে? আমার বিয়ে হলো 86-এ। পরের সপ্তাহে আমি সোনেক্স বলে ওদের যে অফিসটা, লেক গার্ডেন্স, ওখানে গেলাম। দেখছি বাইরে উঠোনে বসে একটা ছেলে লিখছে, লিখে যাচ্ছে, এমনি করে চুল পড়ছে সামনে। পরে জানলাম সে হচ্ছে দেবাংশু সেনগুপ্ত। সে স্ক্রিপ্ট লেখে, সে অনেক কিছুই করে, এবং ভীষণ ভালো হাতের লেখা, ভীষণ সুন্দর গান গায়। সেই থেকে বন্ধুত্ব। দেবাংশু বাড়ি আসতো, সোনেক্সে কাজ করতো ও আর দেবাংশু, এবং রাত জেগে এডিটিং করতো, প্রচুর কাজ করতো ওরা সোনেক্সে রাত জেগে জেগে। তো দেবাংশু রেগুলার আসা যাওয়া ছিল সেই থেকে। 86 থেকে বন্ধুত্ব আমার। চলে গেলেন। ভীষণ ভালো বন্ধু ছিল। এই 30 তারিখে ওর জন্মদিন, মৃত্যুদিন 14/3/14 মারা গেছিল। আমার সত্যিই খুব ভালো বন্ধু ছিল। ব্রাদার ইন ল ছিল, কিন্তু খুব ভালো বন্ধু ছিল। ব্রাদার ইন ল সম্পর্কটা তো পরে ব্যাকসিটে চলে গেছিল, কারণ দেবাংশুদা নিজের কারণেই তোমাদের কাছে খুব ক্লোজ হয়ে গেছিল। হ্যাঁ, কারণ ব্রাদার ইন ল সম্পর্কটা তো বেশি দিন থাকেনি, কিন্তু হ্যাঁ, বন্ধুত্বটা রয়ে গেছিল। মুকুর সঙ্গেও, খেয়ালির সঙ্গেও আমার বন্ধুত্ব খুব ভালো। তুমি ইন্ডাস্ট্রিতে খারাপ ব্যবহার পেয়েছো? না, খারাপ ব্যবহার আমি কখনো পাইনি। কিন্তু একটা কথা বলি, বলে না যে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় কি, এটা অনেকেই জিজ্ঞেস করে। তো আমার সত্যি অনেক এই ছাঁকনি দিয়ে ছাঁকতে বহু বছরের বন্ধু এখনো কিছু কিছু লোক আছে। আবার এরকমও কো আর্টিস্ট আছে যাদের সঙ্গে আমি হয়তো মেগা সিরিয়াল করতে গিয়ে 3-3.5 বছর ঘর করেছি এক ঘরে, কিন্তু তারা কলিগ হয়েই রয়ে গেছে, তারা কখনো বন্ধু হয়নি। এরকমও আছে। তো দুরকমই আছে। আমার অনেক পুরনো বন্ধু, অনিন্দ ব্যানার্জি আমার বহুকালের বন্ধু, জয়দীপ মুখার্জি, অপুদা, হ্যাঁ, এরা তো মানে পরিবার। এরা তো জয়দীপ, অপু, এদেরকে তো আমি বলি মানে ছোট থেকে বন্ধু আমরা, ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে বন্ধু। তোমার কি জঙ্গল ছাড়া অন্য কোনো ফ্যাসিনেশন ছিল, নাকি তোমারও জঙ্গলই ছিল? মানে কি, আছে তো বটেই, কিন্তু একজনের জন্য আমাকে খালি জঙ্গল, আমি তো বলি ওর এবার সুর গজাবে। আমার সমুদ্র ভীষণ পছন্দ, আমার পাহাড় ভীষণ পছন্দ। ও মাঝে মাঝে এই কনসোলেশন প্রাইজের মতন মাঝে মাঝে সমুদ্রে নিয়ে যায় এদিক ওদিক, কিন্তু বেসিক্যালি জঙ্গলে গিয়ে আমি ওকে দেখেছি, ও ভীষণ খুশি থাকে। তো থাক, মানুষটা খুশি থাক। জঙ্গলে ঘুরতে যে আমার ভালো লাগে না তা না, না সে কেন হবে, অত সুন্দর সবসময় জঙ্গল ওইটা। এখন ছেলে মেয়ের দৌলতে একটু এদিক ওদিক যাওয়া শুরু হয়েছে। আমরা গোয়া ঘুরে এলাম কিছুদিন আগে। হ্যাঁ, আমরা যখন শুটিং করেছি, ইউ হ্যাভ অলওয়েজ টেকেন প্রাইড ইন ইয়োর ডিসিপ্লিন, এবং হাঁটু মুড়ে বসলে তো বললে দেখো তোমরা বসতে পারো না, আমি বসলাম। ইন ইয়োর ফিটনেস, এরকম একটা ডিসিপ্লিন মানুষ, এরকম একটা ফিট মানুষের কাছে যখন খবরটা এলো যে সেই রোগটা হয়েছে, বিগ সি ক্যান্সার, হাউ ক্র্যাশিং ওয়াজ ইট? Firstly, it is not the big C anymore. Every second house has a cancer patient, এবং তার ট্রিটমেন্টও আছে। সেটা তো এখন অন হাইন্ডসাইট ভাবছো। আমি না, রাইট ফ্রম ডে ওয়ান আমার মনে পজিটিভ ছিল। হ্যাঁ, আমার মনে হয়েছে এটা হয়েছে, এটাকে সারাতে হবে, এবং তার জন্য যা করতে হবে। তো আমার ফার্স্ট যখন ডাউট হলো, আমি ফোর্টিসে গেলাম, গাইনোকোলজিস্ট দেখালাম। উনি কয়েকটা, শি রান এ ফিউ টেস্ট এন্ড শি কনফার্মড। তারপরে উনি আমাকে বললেন যে আমি আপনাকে একটু ইয়েতে পাঠাতে চাই, টাটা মেডিকেল সেন্টারে, যার কাছে পাঠাবো শি ইজ দ্য বেস্ট। তো সেই থেকে আমার টাটা মেডিকেল সেন্টারে যাতায়াত শুরু হলো। আমার টোটাল ট্রিটমেন্ট ওখানে হয়েছে। মাই সার্জন, মাই অনকোলজিস্ট, এভরিওয়ান হ্যাজ বিন ভেরি গুড টু মি।
এবং আমার অঙ্কোলজিস্ট তো আমাকে ভীষণ রকম ইয়ে করেন, মানে সবসময় বলেন যে লোকে, এটা আমি বলছি, লোকে কেমোথেরাপি একলা চালাতে পারে না, আপনি কেমোথেরাপি, টিবি অ্যান্ড হেপাটাইটিস বি, অল থ্রি টুগেদার আই হ্যাড। তাই? ইয়েস। আর আমি বিছানায় প্রথম 8-9 মাস যেভাবে শুয়েছিলাম, ইট ওয়াজ নট মি। কিন্তু তখনও না আমার ওই ডিপ্রেশন বলতে যেটা হয়, কোনোদিন আমার হয়নি। সে আমার বাড়ির লোকজনের জন্যই বলো বা আমাকে যারা সাহায্য করে বাড়িতে, তারা অসাধারণ। মানে মাসি আর রুমার নাম না নিলে হবে না, ওরা ছাড়া আমার চলতো না। আমার হাজবেন্ড, আমার ছেলেরা, আমার আত্মীয় বেনুকাকু স্বজন। কিভাবে নিল খবরটা? বেনুকাকু তো নিশ্চয়ই, ও না বেসিক্যালি খুব চাপা মানুষ, ওর ওই দেখানোটা একেবারেই একেবারেই নেই। নেই। তো আমাকে এখন সবাই বলে, ওর যে আমার February 20th আমার সার্জারি হলো, March 20th ওর পেসমেকার লাগলো। একদম একদম। তো সবাই বলে যে তোকে নিয়ে চিন্তা করতে গিয়েই এটা হয়েছে, জানিস তো, না তো এতটা হয়তো হতো না। হতে পারে, মানুষটা কি আর ভাবে না? নিশ্চয়ই। আমার গা হাত পা এত ব্যথা করতো, এত ব্যথা করতো, গা হাত পা টিপে দিত অনেকভাবে। হি ইজ বিন সাপোর্ট। আর আমার আশেপাশে এত লোকজন পেয়েছি না, আমার একটা ব্যাপার ছিল যে আমার যদি 100 অবধি টেম্পারেচার ওঠে, আই হ্যাভ টু বি রাশ টু এমার্জেন্সি। ওই ব্লাড কাউন্টের কি ব্যাপার থাকে নাকি। এটা নিয়ে 3বার হয়েছে মাঝরাত্রিরে। সে আমাদের বন্ধু ভানু, বেন্টিদা, প্রশান্তদা, নিকি, ঋষি, মানে কাকে আমি পাইনি, মোহরদা, রিধিমার বাবা, সব সময় মানে একটা দল যাচ্ছে আমার সঙ্গে রাত 12টার সময়। আমার এটা খুব খারাপ লাগতো, কিন্তু আমার তো কিছু করার নেই, কিছু করার নেই। ওরা যাবেই এবং ওই 4 ঘন্টা বসে থাকবে, সব ব্লাড রিপোর্ট আসবে, ঠিক থাকবে, তারপরে ডিসচার্জ করবে এমার্জেন্সি। কিন্তু যে ফিটনেসটা নিয়ে তোমার এত গর্ব ছিল, এবার তোমার সাথে রেগুলার কথা হচ্ছে না, কিন্তু আমি তো গৌরবকে রেগুলার ফোন করতাম, জ্বালাতাম, সেখান থেকে শুনতে পাচ্ছি তোমার হাতের সেন্সেশন পাচ্ছ না, পায়ের সেন্সেশন পাচ্ছ না, গাড়ি চালানোর কনফিডেন্স পাচ্ছ না। ওই সময় নিজেকে পজিটিভ রাখতে কি করো? হ্যাঁ, আমি এখনো মাঝে মাঝে বলি কি ছিলাম, কি হয়ে গেলাম। কারণ 60 বছর বয়স অব্দি আমি এই হরগৌরীর বাচ্চাদেরই বলতাম, দেখো কিরকম এই তো fitness, আমাদেরকেই সারাত করে বলতে। উঠছি, একটা ওষুধ খাই না, অমুক তমুক বলতাম। 61 অ্যান্ড বুম ইট কেম। তো ঠিক আছে, পার্ট অফ লাইফ। আমার বাবার একটা কথা আছে, whenever in trouble look one step down. তোমার থেকে অনেক প্রতিকূল অবস্থায় অনেক লোকে আছে পৃথিবীতে, তার চেয়ে আমি তো অনেক ভালো আছি। আর আমাকে তো দমাতে পারবে না। আমি গাড়ি চালাই, আমি রান্না করি, আমি সেলাই করি, আমার হাতে একটু অসুবিধা আছে, পায়ে একটু অসুবিধা আছে বলে আমি দমে গেলাম। হ্যাঁ, হয়তো আমি একটু আস্তে আস্তে হাঁটি এখন, একটু সাবধানে হাঁটি, আদারওয়াইজ আই এম ডুইং এভরিথিং। বেনুকাকুকেও এই প্রশ্নটা করেছিলাম, কিন্তু এই প্রশ্নটা তোমাকে করব কারণ আমি তোমাকে দেখেছি 1-2বার সোশ্যাল মিডিয়ায় রিয়্যাক্ট করতে, এবং তাই নিয়ে আমি তোমাকে বলেওছি। যখন তুমি দেখো বেনুকাকুর মতন 24 ক্যারেট গোল্ড, যে জীবনে কাউকে নিয়ে একটা খারাপ কথা কোনোদিন বলেনি, মানে মনে হয় নিজের স্ত্রীর সামনেও বলেন, আমি জানি না, তাকে নিয়ে যখন মিথ্যে অপবাদ দেওয়া হয় তখন কেমন লাগে? কিভাবে সেটাকে হ্যান্ডেল করো? হ্যান্ডেল এখন আর করি না, এখন অত দেখতেও পাই না। কিন্তু হ্যাঁ, একবার বোধহয় করেছিলাম, খুব কষ্ট হয়েছিল, কারণ মানুষটা তো ওরকম নয়। তারপরে তুমিও বলেছিলে, নিকি ঋষিও অনেকবার বলেছে, মা এইসব একদম তুমি রিয়াক্ট করবে না, দিস ইজ আ ভেরি ইজি মিডিয়াম ফর পিপল টু সে হোয়াট এভার দে ওয়ান্ট টু সে। হ্যাঁ, স্মার্টফোনের সাথে স্মার্টনেসের কোনো সম্পর্ক নেই। তো আমি এখন আর ভাবি না কে কি বললো, তাতে কি এসে যায়। ওই একটা কথা বলেছিলেন একটা এরকম পডকাস্টে पंकज त्रिपाठी, আমার খুব ভালো লেগেছিল। नहीं, मेरे को तो अपमान करने का सवाल ही नहीं उठता, क्योंकि मैं तो अपमानित होता नहीं। এটা যদি করা যায় তাহলে খুব ভালো হয়। রূপকথা না, আমার দেখা তোমার আরেকটা অনবদ্য চরিত্র, সেখানে তোমার ছেলেই তোমার ছেলে করেছে গৌরব, টক আস থ্রু দ্যাট ক্যারেক্টার। এবং ওটা কাস্টিংটাও, মানে আজকে সৌমিত্রবাবু নেই, মিঠু কাকিমা, সৌমিত্র চট্টোপাধ্যায়, রাধিকা আপ্টে, গৌরব, সোহিনীর ফার্স্ট ফিল্ম, আমি আছি, হিউজ। সোহিনীর ফার্স্ট ফিল্ম না? সোহিনীর ফার্স্ট ফিল্ম, কৌশিক সেন অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তো ওই হিউজ আনসাম্বলে তোমাকে আলাদা করে চোখে পড়েছিল। চরিত্রটা পেয়ে তোমার মনে হয়েছিল এটা আদৌ? না, আমি ওই টিপিক্যাল মা যেরকম হয়, তো
তো আমার কাজ করতে ভালো লাগে, কাজটা করে খুব আনন্দ পেয়েছিলাম। ওরকম আশেপাশের লোকজন, সত্যি কথা খুবই ভালো লেগেছিল। আর তোমার প্রিয় কিছু কাজ বলো। আমি খুব ভালো ভালো ডিরেক্টরস পেয়েছি সারা জীবন। অতনু ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, অনিরুদ্ধ রায় চৌধুরী, অঞ্জন দত্ত, মুন্নাদি, শিবপ্রসাদ, নন্দিতাদি, আরো অনেক অনেক অনেক। আই এম মিসিং আউট অন এ ফিউ, আই এম ভেরি সরি, আই কান্ট রিমেম্বার রাইট নাও। কিন্তু প্রচুর ভালো ছবি করেছি, ভালো ডিরেক্টরস পেয়েছি, সুতরাং আমি না ভীষণ খুশি। ছোট ছোট রোল হলো, সবই ছোট রোল, মায়ের রোল বা মাসির রোল বা কিছু, কিন্তু length of the role does not matter. ইম্প্যাক্ট ডাজ। It is the association with the people around you which is very important. আমার প্রত্যেকটা কাজ করতে খুব ভালো লেগেছে। আই হ্যাভ বিন ভেরি লাকি। আমি কখনো ভাবিনি যে আমি এই ধরনের এতগুলো ছবি করে ফেলবো বা এতগুলো সিরিয়াল করে ফেলবো, আমি কখনো এই ভেবে আসিনি। আমি জাস্ট কাজ শুরু করেছিলাম, এখন আমার দারুণ লাগে। এই যে তুমি 62, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি পঞ্চায়েতের সিজন 3 নিয়ে তুমি আমাদের থেকেও বেশি, সিজন 3 না সিজন 4 সিজন, এই দেখেছো তুমি ঠিক করে দিলে। তুমি এত আপডেটেড থাকো কি করে সব কাজ নিয়ে? আমি দেখি, প্রচুর দেখো। আমি দেখি, এবং আমাদের সাজেস্ট করো, এবং তারপরে ভুলেও যাই। মানে হয়তো এত বেশি দেখি আমি না, বেসিক্যালি ওই থ্রিলার জনার দেখি। আমার পুলিশ ইনভেস্টিগেটিভ সিরিজ বা ল সুটস, আমার এইগুলো থ্রিলার, এগুলো আমার দারুণ লাগে দেখতে। আর হ্যাঁ, এই গুল্লাক বলো বা পঞ্চায়েত বলো, এই জনার তো ভালো লাগেই। টিপিক্যাল মিডল ক্লাস, দারুণ দারুণ। গুল্লাক আমার খুব প্রিয়, ভীষণ ভালো লাগে। এখন যখন তুমি দিল্লিতে যাও তোমার বাবার সাথে মিট করতে, রাগ করো না, তোমার কখনো মনে হয় যে পরের বার দিল্লিতে পাবো কিনা দেখতে? হ্যাঁ, যখন মাম্মা ছিল তখন, যখন নেমে আসতাম আদিতি থেকে, আদিতি আমাদের বিল্ডিং এর নাম ছিল, নেমে আসতাম উপরে তাকাতাম, তখন ভাবতাম কি জানি পরের বার দুজনকে একসঙ্গে দেখতে পাবো কিনা। 2021-এ মাম্মা চলে গেল। এখন ড্যাডির যা বয়স, এবং ড্যাডি যথেষ্ট ঠিকঠাক আছে, নিজেই টেবিলে এসে খাওয়া দাওয়া করে, এবং আমি এটা বলতে চাই, হি ইজ 92 ইয়ার্স ওল্ড এবং কাটলেরি দিয়ে খান সারা জীবন, এবং হি ডাজ নট ড্রপ অর স্পিল ওয়ান লিটল বিট। এটা একটা দেখার মতন, শেখার মতন জিনিস। তবে হ্যাঁ, প্রত্যেকবার আসার আগে আদর করে আসি, প্রণাম করে আসি। আর হ্যাঁ, এটা তো মনে হয় হি ইজ 92, অ্যান্ড ইউ নো হোয়াট, হি ইজ অলসো কোয়াইট, হি ইজ ডান। বলেন, আমি তো বরিয়া বিস্ত্রা নিয়ে রেডি আছি, আমাকে নিতেই আসছে না, সব সময় বলেন এটা। বাট হি ইজ ইন আ ভেরি হ্যাপি প্লেস। আমার ভাই বউ একদম তুলোর মধ্যে রাখে ওনাকে, খুব যত্ন করে। যখন আমি তোমার সাথে কথা বলি মনে হয় যে একটা মানুষের সারাউন্ডেড বাই লাভ। মানে তুমি তোমার ভাইয়ের কথা বলো, ভাইয়ের বউয়ের কথা বলো, তোমার শাশুড়ির কথা বলো, তোমার সন্তানদের কথা বলো, তোমার স্বামীর কথা বলো, তোমার বন্ধুদের কথা বলো, সেটা দেবাংশু, দাদা বৌদি, আমার ননদের সঙ্গে অনেকের সম্পর্ক নানান রকম। আরেকজন ফাজিল মহিলা পাপিয়া আন্টি। তো এতজনের ভালোবাসা তো একতরফা হয় না, কারণ তুমিও ভালোবাসা বাঁচতে পেরেছো, তাই হয়তো আমরাও তোমাকে জুনিয়র হিসেবে ওই ফ্লোরটাতেই যদি তুমি অন্যরকম বিহেভ করতে, হয়তো জুনিয়ররা অত ভালোবাসতো না। তুমি এতগুলো সম্পর্কে সফল হতে পারলে কি করে, এটা আমার আজও অবাক লাগে। মানে ননদের সাথে, শাশুড়ির সাথে, মা হিসেবে, আজকে নিজে শাশুড়ি হিসেবে, হাউ ডু ইউ ক্র্যাক ইট? মেবি আই নেভার ট্রাইড, কখনো চেষ্টা করিনি। আর লায়ন্স শেয়ার গোজ টু মাই আপব্রিঙ্গিং পারহ্যাপস। আমার মা দিল্লিতে জীবন কাটিয়েছে, কিন্তু ওনার ভাসুরদের সঙ্গে ওনার যে সম্পর্ক ছিল, সে বাজার দর থেকে শুরু করে কত রকম যে চিঠিতে আদান প্রদান হতো নিজের ভাসুরদের সঙ্গে। আর তারা সবাই, আমার সব জ্যাঠারা এসে ড্যাডির বলতেন যে খোকার ঠাট দেখতে এলাম। দিল্লিতে এসে ড্যাডি কিভাবে থাকে, কি করে, সব দেখে গেছেন। কৃষ্ণনগরে আমাদের অরিজিনাল বাড়ি, ওখান থেকে। আচ্ছা, কিন্তু ওই থার্ড বার ছেড়ে যখন ইনিশিয়ালি এলে, বেনু কাকুর বাবা 300 টাকা ব্যাংক ব্যালেন্স রেখে মারা গেছে, বেনু কাকু তখনও মোটামুটি পায়ের জমি শক্ত নয়, তখন মনে হয়নি একটু গরিব বাড়িতে চলে এলাম?
একদিনের জন্য সেটা তো মনে হয়নি। আর আরেকটা জিনিস জানতাম, আমার না আমার বাবার উপর অগাধ বিশ্বাস। হুম মাই ফাদার ক্যানট গো রং, হি জাস্ট ক্যানট। ওনাকে অনেকে অনেক কিছু বলেছিল বিয়ের আগে, হয় না ওই অনেক ফ্যামিলি মেম্বার্সই এসে নানা রকম নানান রকম বলতে থাকে, আমাদেরও বলেছিল এদেরও বলেছিল। তো আমার বাবা শুধু একটাই কথা বলেছিলেন, আমার আজও সেটা মনে আছে, যে আম গাছে কখনো জাম হয় না। আমি ওর বাবাকে দেখেছি, ও পুরোপুরি বাবার মতন না হলেও খানিকটা তো হবে, হি ক্যানট গো রং। আর সত্যি কথা, একটা লোকের সঙ্গে একমাত্র মেয়ের বিয়ে দিল, তার নিজের বাড়ি নেই, তার রোজগারের কলকাতায় কোনো প্রপার্টি নেই, বাড়ি গাড়ি কিচ্ছু নেই। ব্যাংক ব্যালেন্স বোধহয় যখন আমি বিয়ে হয়ে এসেছি 2000 কিছু টাকা ছিল ব্যাংক ব্যালেন্স। বোনের বিয়ে হয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে, হ্যাঁ, সে তখনও সফল পাপিয়া ডিরেক্টর। তো আরো, হ্যাঁ। পাপিয়া কোন বাড়ি থেকে কোন বাড়িতে গিয়ে ঘর করেছে এবং সাকসেসফুলি সো। পাপিয়ারও নিজের শাশুড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তো হয়ে গেছে, আমি এটাতে বিশ্বাস করি। তোমার কোনো ড্রিম আছে যেটা এখনো, স্বপ্ন আছে যেটা এখনো পূর্ণ হয়নি, বা কিছু আছে যেটা? না, কোনো স্বপ্ন নেই, যেটা কোনো স্বপ্ন সেইভাবে দেখিনি যে পূর্ণ করতে হবে বা কিছু, কারণ যা পেয়েছি, যা চেয়েছিলাম তার চেয়ে ঢের বেশি পেয়ে গেছি। গীতাদের গান, এ জীবনে যতটুকু চেয়েছি। দুহাত তুলে নমস্কার করি যে সত্যি আমি যা পেয়েছি অনেক পেয়েছি, এবং এটাই যেন থাকে। এইবার তোমার 100 ওয়াট বাল্ব জ্বলে উঠবে, একটু আলো কমানো দরকার। নাতনি আর নাতি, এই দুজনেই, হ্যাঁ তাদের কথা বলো। দুজনেই ভীষণ ভালো, এত ভালো বাচ্চা। হ্যাঁ, নাতনি ওর নাতি বলিনি, নাতনি আর নাতি। আমার নাতনি 7 বছর বয়স, সে এখন ভীষণ ব্যস্ত। তার কারাটে ক্লাস আছে, তার নাচের ক্লাস আছে, তার গানের ক্লাস আছে, পড়াশোনা আছে। শি ইজ ভেরি গুড ইন স্টাডিজ, শি ইজ ভেরি ব্রাইট। আর আমি গেলেই তার পড়া পায়। আর নয়তো ওই কি বলে ওয়ার্ড মেজ নিয়ে দুজনে বসি, সে কম্পিটিশন। শি সো ফাস্ট, 7 বছর বয়স, ভীষণ ভালো। মানে আর এত মিষ্টি হাসিটা না, রোজ তো দেখা হয় না, তো ভিডিও কল হয়, ঘন ঘন ভিডিও কল হয়। আম্মা তুমি ভালো আছো, একটা সুর আছে ওর, দাদাই ডু ইউ নো, এমনি করে কথা বলে, এত মিষ্টি লাগে। আর আরেকজনের কথা কি বলবো, সে তো গম্ভীর বাবু, ধীর বাবু। হ্যাঁ, সে সবসময় গম্ভীর হয়ে থাকে, এবং আই ফিল ভেরি প্রাউড অফ মাই চিলড্রেন যে তারা তাকে স্ক্রিন টাইম অ্যাজ সাচ একদমই দেয়নি। সে এখন কি দেখে, সে কর্নেল হাতিজ মাছ শোনে, হ্যাঁ, আর গান খাওয়ার সময় সাউন্ড অফ মিউজিকের গান শোনে, এবং অনেক কিছু বলে। ওর মা দেখলাম সেদিন ডো ডিয়া, ও ডো রে মি ফা সো লা টি ডো পুরোটা বলে দিল। এইগুলো ভীষণ ভালো, ভীষণ ভালো। আর ও নামেও ধীর, ও কাজেও ধীর। বাবাও তো ধীর। ও হ্যাঁ, যতক্ষণ না রেগে যাচ্ছে ধীর, খুবই ভদ্র, খুবই নম্র, ভীষণ ভালো ব্যবহার, যতক্ষণ না রেগে যাচ্ছে। আর রেগে গেলে বাবার মতন। ওই বাবার ওই একটাই আমি খুঁত পাই, চন্ডাল রাগ। আমার বিয়ের আগে আমার জ্যাঠা শ্বশুর বলেছিলেন ওর কিন্তু চন্ডালের মতন রাগ দেখে নিও। কিন্তু উইথ টাইম সেটাও এখন ফ্রিকোয়েন্সি তো ভীষণই কমে গেছে, ইন্টেন্সিটি সেম আছে। ওই জন্য না রাগানোই ভালো। তো কিও তাই, নিকি রেগে গেলে খুব খারাপ, তারপরেই আবার নরম হয়ে যায়। বেসিক্যালি ভালো মানুষ তো, কিন্তু রাগটা দমন করতে হবে। তাহলে কাকিমা আমরা তোমার সামনেই দেখতে পাচ্ছি তো, ক্যামেরার সামনে, এবার বড় কিছুতে দেখতে পাবো আশা করছি। দেখি লোকজন কি বলে, আমি তো কাজ করতে চাই, প্লিজ আমি কাজ করতে চাই। শুনতে পেয়েছেন তো, প্রচন্ড স্ট্রং অভিনেত্রী, আমাদের সবার প্রিয় অভিনেত্রী, এবং যে থাকলে ফ্লোরের আবহাওয়া বদলে যায়। সেপ্টেম্বরের পর তিনি ফ্রি আছেন। আজকে একজন ভালো মানুষের সাথে কথা হলো, যিনি একই সঙ্গে গুণী অভিনেত্রী, কিন্তু কাজের জন্য কোনোদিন সম্পর্ককে উনি ফেলে দিতে পারেননি। আজকে যখন আমরা গতির পিছনে দৌড়চ্ছি, তিনি সম্পর্ককে সময় দিয়েছেন সবসময়, সবার আগে। তাই আমাদের কাছে, এই প্রজন্মের কাছে শিক্ষা, দৌড় ভালো, মাঝে মাঝে দাঁড়িয়ে থেমে নিজের বন্ধুর সাথে একবার কথা বলা, নিজের আত্মীয়র দিকে একবার তাকানো, সেটাও বোধহয় দরকার। আর তাকিয়ে থাকা দরকার জীবনের সবসময় পজিটিভগুলোর দিকে। একটা মানুষ যে ক্যান্সার থেকে ফিরে এসে বলছে আমার কখনো খারাপ লাগেনি, কারণ আমার মনে হচ্ছে আমার থেকে খারাপ
আরও অনেকে আছে। এটা বোধহয় সবার পক্ষে ভাবা সম্ভব হয় না। এটা বোধহয় একটা আপব্রিঙ্গিংয়ের ক্ষমতা। এটা যে কত বড় পাথেও একজনের চলার পথে হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর আমার এই গেঞ্জি বংমেট বানিয়ে দিয়েছে, তাদের নিচে বিজ্ঞাপন যাচ্ছে। গরিবের চ্যানেল, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলে আমার উপকার হবে। ভালো থাকবেন, সহজ কথা দেখতে থাকবেন।